আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মধুমালার ছোট্ট কুটির থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। গত 10টি পর্বে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি। কথার মাঝে একটা কথা আগে বলে নিই। আমার একটা হ্যাবিট আছে, তা হচ্ছে আমি নিজে যেটা করি সেটাও বলি, অন্য মানুষ আমার সাথে যা অন্যায় করলো আমি সেটাও তুলে ধরি। আজকের কথা শুরু করার আগে যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আপনাদের জন্য একটা কথাই আমার বলা এবং আপনাদের কাছে চাওয়া, তা হচ্ছে পৃথিবীতে এখন মানুষ অত্যন্ত বিবেক সম্পন্ন। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন, ভালো মন্দ দুইটা বিচার করার ক্ষমতাই আপনাদের আছে। মানুষের জীবন কত রকম হতে পারে সেটা যে যার অবস্থান থেকে বুঝতে পারে। আজকে আপনাদের কাছে আমি বলবো, ঢাকায় যখন আসলাম, এই আসার মধ্যে যত ঘটনা হলো তার কিছু ঘটনা আপনাদের সাথে আজকে তুলে ধরছি। দয়া করে ধৈর্য ধরে আমার কথাটা শুনবেন। আমার তো তেমন কোনো চাওয়া নেই, আমি আগেই বলেছি, শুধু মনের ভাবগুলো প্রকাশ করার জন্য কথাগুলো বলা। আর সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হলো, আমার একটা বাচ্চা ছোট, আমার একটা বাচ্চা ভুল ভ্রান্তি যত রকম আছে এগুলো তার কানে বিষ ঢালার পরে সে একটু অন্যরকম হয়ে গেছে আমার প্রতি। আরেকটা বাচ্চা যেন এরকম না হয়। তো গাজীপুর থেকে যখন আসার পর উত্থান পতন অনেক কিছুই দেখলাম। দেখার পরে মেয়ের বয়স তখন 18 মাস আর কি, মানে 1.5 বছর। তো ভাইয়ের কাছে আসলাম। ও তো ব্যাচেলার, তো ওখানে কোয়ার্টার টোয়ার্টার কিছুই হয়নি। তো ওর কাছে আসলাম, আসার পরে মেয়েটাকে রেখে আসলাম মায়ের কাছে। আমার বাচ্চাটা তখন বুকের দুধ খায়, 18 মাসে একটা বাচ্চা, মায়ের কাছে রেখে আসলাম চাকরির জন্য। অভাব, দুঃখ, কষ্ট লেখাপড়া জানি দুজনে কাজ বাজ করলে হয়তো বা দিনটা মোটামুটি ভালোই যাবে। তো মেয়েটাকে রেখে আসছি। মেয়েটাকে যখন মায়ের কাছে রাখতাম, যখন ওর খুব দুধের তৃষ্ণা লাগতো। ফোনের তো যুগ, কতটা ফোনটা ওরকমভাবে হয় নাই, কিন্তু 17-18 টাকা মিনিট। তো এটা শুধু বলতো কি, আমি দুধ খাবো। এই কথাটা শুনে মানে দুধের তৃষ্ণা লাগলে পাগল হয়ে যেত। কিন্তু আমি এদিকে ঢাকায় বসে কাঁদতাম, আমার বাচ্চা বরিশালে বসে মায়ের কাছে কাঁদতো। আমার মায়ের হাত পাও কামড় দিতে দিতে আমার মেয়ে একদম শেষ করে ফেলছে, কারণ ছোটো ছোটো দাঁত উঠছে। মা যখন আর সহ্য করতে পারতো না, আমার মায়ের দুধ মুখে দিত, নানু খাও। শুধু মার তো বুকে দুধ নাই, বোকা বানাইতো। কিন্তু এই যে আমার বাচ্চাটাকে রেখে আসছি বাড়িতে, আসার পরে এর মধ্যে তার পরিবারের একটা মানুষ আমার মেয়েরও কোনো খোঁজ রাখে নাই। আমাদের তো নাই যে ওকে রেখে আসছে বা কিছু করে। হঠাৎ গাজীপুরে, না সরি, ঢাকা থেকে মেয়েটাকে নিয়ে আসতে গেলাম। প্রায় 20 দিন না যেন 25 দিন মেয়েটা মায়ের কাছে ছিল। হঠাৎ করে একদিনই স্বপ্ন দেখলাম, আমরা তো না খেয়ে অনেক জায়গা ঘুরতেছি। এদিকে চাচা শ্বশুরকে তখন বললাম যে এরকম একটা ঔষধ কোম্পানিতে আমি একটা জব নিব। তো কাগজপত্র সত্যায়িত করার জন্য যাওয়া হয়েছে। উনি উঠে বললো কি, আমার হাজব্যান্ডকে নাকি বলেছে, আমি জানি না, ওনাকে বলছে যে না না না, তোমার ওয়াইফকে চাকরি দিলে বাবার বাড়িতে গিয়ে উঠবে, বাবার বাড়ির লোককে দেখবে, এখন চাকরি টাকরি দেওয়া যাবে না। ওনার হাতে তখন পাওয়ার ছিল, ইচ্ছা করলে আমাকে বাংলাদেশ ব্যাংকে ঢোকাতে পারত। কিন্তু ওই যে বংশের ইগো, বংশের বউরা চাকরি করে না। কিন্তু মানুষ কতটা নির্মম যে একটা মানুষের অভাব দুঃখ এগুলো তো দেখলো না, খেয়ালও করলো না, অথচ আল্লাহ চোখ দিছে দেখার জন্য, কান শোনার জন্য, হৃদয় দিয়েছে অনুধাবন করার জন্য। আমাকে আর কাগজপত্র সত্যায়িত করে দিলেন না। উনি না দেওয়ার পরে চাকরিটা আর হইল না। কিন্তু ঘুরতেছি, কোথায় চাকরি করবো, কোথায় চাকরি করবো, কোথায় একটা কাজ আছে, খেয়ে না খেয়ে এরকম
গেলাম এক বান্ধবীর বাসায়, খুব কাছের, সে আমার ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে। তোর বাসায় যাওয়ার পরে শুধু যখন আসি আমি বরিশাল থেকে, তখন ওকে বলছি যে তোর বাসায় আমি একটা সপ্তাহ থাকবো, আমি একটা কাজের জন্য। ওরও নিজের চাচা শ্বশুরের বাড়ি, কিন্তু ওর বাসায় গেলাম, ও আমার খুব আদর যত্ন করলো যে এরকম আয়, কোনো সমস্যা নেই। তা আমিও বাবার কাছ থেকে টাকা নিয়ে কিছু টাকা যাওয়ার জন্য, আব্বা তো অনেক বিবেকবান মানুষ, উনিও কিছু টাকা পয়সা দিলেন। দেওয়ার পরে যখন রওনা করবো আমি ওর বাসায় আসার জন্য আমি অনেক কিছু কেনাকাটা করলাম, খাবার দাবার ফর্মালিটি যা আছে করলাম। করার পরে ওর হাজব্যান্ড তখন বাইরে থাকে, তো কেনাকাটা করার পর ওর বাসায় যখন আসছি, ও আমাকে বললো যে তোর মেয়েটা রেখে আসছো, খুব খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে। আমি কি দেখ, আমি তোর বাসায় আসছি শুধু মাত্র একটা সপ্তাহ থাকবো, রাতটুকু। তারপরে ওর বাসায় যখন যাওয়ার পরে আমাকে মোটামুটি ভালোই, আমি অনেক কিছু দই মিষ্টি টিষ্টি ফল টল অনেক কিছু নিয়ে গেলাম। যাওয়ার পরে প্রথম রাতটা যেতে যেতে রাত হয়েছে, আর রাত হওয়ার পর 2005-এর ঘটনা। তা রাত হওয়ার পরে রাত্রটা কোনোরকম কাটলো। পরদিন সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, আমার হাজব্যান্ড ওদের বাসায় আসলো। আর ইমোশন তো বোঝেনি, নিজের বুকের দুধের সন্তানটাকে রেখে আসছে মা হিসেবে, কতটা খারাপ লাগতেছে, কতটা চিন্তিত আমি, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম বিবেচনাটা। তো ওর বাড়িতে থাকার পরে যখন 3 দিন হয়, এই 3 দিনের মধ্যে 3 দিনের দিন দেখলাম কি ওর সেজ বোনকে টাঙ্গাইল থেকে খবর দিয়ে আনছে। আনার পর সে এসে আমাকে নানান রকমের কথা বলতেছে, আর আমি শুধু মিসমিসকে হাসতেছি। তাদের সাথে সম্পর্কে আমাদের একটা ধর্মের একটা আত্মীয়, মানে তার বিয়ে নিয়ে অনেকটা, বিয়েতে উকিল হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছিল। তো উনি আসার পরে উনি আমাকে নানান রকমের মানে মানসিকভাবে অ্যাটাক করলো। আমি আর কিচ্ছু বলিনি, শুধু শুনছি। মানে অভ্যাসটাই ছিল আমার, 17 বছর বিয়ে, 17 বছর ছিল শুধু শোনার অভ্যাস, আর 2-1টা কথা বললাম। এখন আমি অনেক কথা বলি। তো পরে ও করলো কি, ওর বোনের কাছে কী বলছে আমি কিন্তু কিছু জানি না। আমরা তো কখনো দেখি নাই, যে আমার বাবাকে দেখি নাই মানে অন্যের আড়ালে তার দোষ বা ত্রুটি ধরা বা সমালোচনা করা, মাকেও দেখি নাই। কিন্তু ওদের এইগুলো যখন দেখতাম আমি না একটু অবাক হয়ে যেতাম, যেরকম কেন। তার পরবর্তীতে এই 2য় দিন গেল ওদের বাসায়, 3য় দিনের দিন ওর বড় বোনকে খবর দিয়ে আনছে। মানে ও আমাকে সরাসরি না করতে পারে নাই, অথচ ও সবচেয়ে, ওর জন্য আমার আফসোস হয় যে মানুষ বিয়ের পর ও যখন আসতো আমাদের বাসায়, আমার ঘরে একবেলা খাবার ওর জন্য বরাদ্দ থাকতো। খেলছি, হাসছি, চলছি, মিশছি, ওর সাথে মিশতাম একটু, কিন্তু ওর ভিতর যে এত নোংরা, এত জঘন্য, এত বড় মুনাফিক, এটা আমি বুঝতে পারি না। এমন গেছে লাইফ যে ওর পরীক্ষার খাতায় আমি লিখে দিয়ে আমার স্যারের হাতের জোড়া বেতের বাড়ি আমার খাইতে দিয়েছে। কতটা ওর প্রতি আমার সেই উইকনেস ছিল। একটা ভালো ড্রেস আনলে ওটা নিয়ে ওরা বেড়াইতে গেছে, আমরা ভালো করতে পারিনি। ওরা ওই পরে বেশিরভাগ শেষ করতো, ওরা 2টা বোন, ওরা অনেকগুলো বোন। তো এক পর্যায়ে ওদের বেড়ানোর জন্য, হ্যাঁ ওদেরও অভাব ছিল, খুব কষ্টে ওরাও বড় হয়েছে, কিন্তু ওদের ভাব কথাবার্তার লেভেল ছিল একটু আলাদা। যেটা যে বুঝতাম, এটা ওরা হয়তো বা ভাবতো যে বুঝি না, সরল, কিন্তু ওগুলা ধরার বিষয় না মনে করে এড়িয়ে যেতাম। পরে ওর বড় বোন আসার পরে আমাকে বলতেছে, তুই এইখানে থাকবি কেন? শুনছি তোর ভাসুরের বাড়ি আছে, চাচা শ্বশুরের বাড়ি আছে। আমি তো মাত্র 2টা দিন, একটা সপ্তাহ থাকবো, আমি আসছি তো 2 দিন। না তুই একটা কাজ কর, ওর শ্বশুরবাড়ির লোক নানান রকমের কথা বলতেছে, ওর ঝামেলা হইতে, তুই চলে যা, চল আমি তোরে, আমার ছেলে নটরডেমে পড়ে, আমি তোরে ওইখানে নামাই দিই। আমি বলি না, আমি ভাড়ার টাকা নিয়ে আসছি আপনার, মানে আমাকে সরায়। তো যখন সরাবে, ওরা যে আলোচনাটা করতেছে, তখন আমি ওদের ওয়াশরুম ব্যবহার করতেছি, ওরা ওই ওয়াশরুমের পাশে বসে কথা বলতেছে, কিন্তু আমি যে ওয়াশরুমের ভিতরে, এটা ওরা বুঝতে পারে। শুনতেছি যে আমার এনে কীভাবে ওরা ওর বাড়ি থেকে, ওর ভাই মেজোটা, ওর বোন, 2 বোন, এরা কীভাবে আলোচনা করতেছে, কৌশল অবলম্বন করতেছে আমাকে কীভাবে বাসা থেকে বের করবে। অথচ আসছি কয়দিন, আজকে 2 দিন। ও
ওর বাসা থেকে খুব বুদ্ধি করে কায়দা করে আমাদেরকে সরিয়ে দিল। আমিও চলে আসলাম। কোথায় যাব? আসলাম ভাইয়ের কাছে থাকলাম মোটামুটি 1.5 মাসের মতো ওর কাছে থাকি। থাকার পরে ও খাওয়া দাওয়া যেখানে যা ওই সব ব্যবস্থা করছে। ব্যবস্থা করার এক পর্যায়ে হঠাৎ জানতে পারলাম যে এরকম, ওর মধ্যে একটু কথা বলে রাখা ভালো। আমাদের গাজীপুর থেকে যখন আসি তখন আমাদের সমস্ত কিছু রেখে আসছি। তো এই জিনিসটা আনার জন্য ঘর সংসার শুরু করবো। ওই আমার ভাইয়ের কাছে থাকতেই এক আন্টির সাথে পরিচয় হয়েছে। উনিও বিদ্যুতের একজন ড্রাইভার। ওনার ওয়াইফের সাথে পরিচয় হওয়ার পরে ওনার কাছে, ওনার আবার ছেলে মেয়ে এখানে ছিল না, তো উনি আমাকে মেয়ে ডাকতো। তা উনি একবার বললো কি আমাকে যে, মেয়ে আপনি চিন্তা করেন না, আমি যেখানে যাব আপনি আমার সাথেই থাকবেন। কি আন্টি আপনার সাথে যে থাকবো, ওই ভাড়ার টাকাটাও আমার কাছে নাই, আর আমার তো কোনো ইনকামও নাই। বলতেছে আপনি কিন্তু চিন্তা করবেন না, আপনি যা পারবেন তাই দেবেন, শুধু আমার একটা সঙ্গী দরকার, আপনি থাকবেন। পরবর্তীতে ওইখান থেকে এখন বালিশ কিছু তো নাই, 2টো বালিশ, ছোট্ট একটা তোষক, আর একটু বাঁশের একটা কি হাবিজাবি ছোটো ছোটো জিনিসপত্র গাজীপুরে রেখে আসছি। ওইটা আনার জন্য এখন টাকা পাবো কোথায়? টাকা করে আমাদের এক কাজিন, ওই কাজিনের কাছে আমি ফোন দিলাম খুব লজ্জায় পড়ে, যে ভাইয়া আপনি যে আমাকে কিছু টাকা পয়সা দিতেন, যেদিন পারবো আপনাকে শোধ করে দিব। উনি মানুষটা অনেক বড় মনের এবং খুবই ভালো, আমাদের পরিবারের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংই অন্যরকম। তো পরে বলতেছে আমি তোমাকে টাকা দিতে পারি একটা শর্তে। আমি কি? বলে তোমার বিয়েতে কিচ্ছু দিতে পারি না, এই টাকাটা তুমি যা ভালো লাগে তুমি কিনে নিও। আমি বলছি আপাতত দেন, পরে দেখা যাবে। পরে এই বাসা আনলাম, এদিকে মেয়ে অসুস্থ, মেয়েরে আনার জন্য মা আমাকে ফোন দিয়েছে তাড়াতাড়ি হয়, তোর মেয়ের অবস্থা খুব খারাপ, সে কিচ্ছু খায় না, শুধু চোখ বন্ধ করে মা মা, ওর গায়ে হাম এবং জলপক্স যেটা ওইটা উঠছে। তা আমাকে আর মা অত গাঢ় করে বলে নাই, মা তো মা, নানুর মতো মা, নানু হচ্ছে সবচেয়ে বড় মা। আমার মা বলে আমার কি পোলাপান আছে এখন? আমার দুধে কি ওর পেট ভরে না আমার দুধ হয়? তোর চাকরি লাগবে না, তুই আয় তাড়াতাড়ি আয়, আগে সন্তান বাচ্চা। তো বাসায় যাওয়ার পর আমরা রাত 4টার সময় বাড়িতে গিয়ে পৌঁছাই। তো বাড়িতে গিয়ে দেখলাম আমার 1.5 বছরের বাচ্চা চোখ বন্ধ করে মা 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 একটা স্বর, দুধু মা। পরে আমি আম্মু, আমার মেয়ে এক হাত দিয়ে আমাকে, এক হাত দিয়ে তার বাবাকে বুঝে, কান্না, ওর কান্না দেখে আমার কান্না দেখে আমার মা চাচিরা সবাই কান্না করতেছে। তো এরপরে মেয়ে একটু সুস্থ হইয়ে নিয়ে আসলাম। তারপর আমার মার শরীরটা দেখাইলো, দেখ মা তোর মেয়ে আমার কি পরিমাণ তোর জন্য ছটফট করছে, আর আমার মোবাইল ভেঙে ফেলছে। এই অত্র গ্রামের মধ্যে কোনো মোবাইল নেই, আমার একটা মোবাইল আছে, সবাই কথা বলে, এটা দিয়া ভাঙছে। সত্যি দেখি মা মোবাইল ভাঙা, মার সমস্ত শরীর মাংস কামড়াই আমার মেয়ে একদম কালো করে ফেলছে। কিন্তু এর মধ্যে কিন্তু তার ফুপুরও ওখানে আছে, তার দাদি আছে। একটা মানুষ একবার খোঁজ নেয় নাই, বা ওরে দুধ খাওয়াইতে পারে না, বেকার। ওরে 200 টাকা দিয়ে 1 প্যাকেট দুধ কিনতে, তবে 110 টাকা দিয়ে 1 প্যাকেট দুধ হোক। ঢাকায় আসার পরে এই মেয়েকে নিয়ে কী করবো, পরে চাচা শ্বশুরের কাছে যখন গেলাম, চাচা শ্বশুরে মাসের অর্ধেকটার সময় ওকে ব্যাংকে ঢুকাই দেওয়ার পর আস্তে আস্তে মেয়েটাকে কীভাবে রাখবো, কী করবো না করবো। কিন্তু আমি এত অভাব করতেছি, মজার ব্যাপার, আমার দাম্পত্য লাইফ আজকে 20 বছর, আমি 17 বছরের মধ্যে আমি এত অত্যাচার, এত অশান্তি, এত দুঃখ কষ্ট আমি কোনো দিন বাবা মা বলতে শেয়ার করিনি, বলিনি কোনোদিন। তারা আমার মুখ দেখলে, মা অনেক সময় ক্ষুধার্ত অবস্থা থাকলে বুঝতে পারতো, কিন্তু এছাড়া ওরকমভাবে বুঝতো না। স্বামী ছোট হয়ে যাবে, স্বামীকে খারাপ বলবে, এই টেন্ডেন্সিটা সবসময় আমার মাথায় ছিল। আর আমি ঘুরাই পেঁচাই কথা বলতে পারতাম না, আর এখনও পারি না। সোজা কথা সোজা ভয়ে বলি, যার যেমন লাগে, তাতে আমার কারোর সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক।
শুধু নিজের নীতির উপর চলতে চাই। এই আস্তে আস্তে করে একটু একটু করে সংসার যখন শুরু হলো, হাজব্যান্ড ব্যাংকে ঢুকলো, মেয়েটাকে তো ওইভাবে ঘরে রেখে রেখে পড়াতে চাই, কিন্তু গেলে কী হবে, আমি মায়ের মন দুঃখ কষ্ট করতে 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 নিজে এখন ক্লান্ত হয়ে গেছি। এই অভাবের মধ্যে যদি কারো বাসায় যেতাম, আত্মীয় স্বজন হতো, আমি নাম বলবো না, তার আত্মীয়ের বাসায় গেছি, আমার হাজব্যান্ডের সাথে আমাকে তো ঘুমাইতে দেয়নি, কাজের মেয়ের বিছানায় আমাকে ঘুমাইতে দিছে, খাবার দিত, তারা খেত চীনামাটির প্লেটে, কি ভাবছে আল্লাহ জানে। উনি আমার জন্য নর্মাল একটা প্লেটে ভাত নিয়ে আসতো, ভাত দিত, আমি প্লেটটা দেখতাম আর ওনার অন্তরটা দেখতাম যে মানুষের রুচি কী। অবশ্য সেই মানুষটা আমাকে এখন অনেক ভালো জানে, অনেক ভুল ভাঙছে। তো দুঃখ কষ্ট শুরু করতেছি, শুধু চিন্তা করতাম মেয়ের খাবারটু ফিলে হয়, আমি টানা একাধারে রোজা রাখতাম, না খেয়ে থাকবো, রোজা রাখছি দিনের পর দিন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, জীবনের 12টা বছর এত পরিমাণ অভাব করছি, আমার হাজবেন্ড পাশে থাকা অবস্থায় সে বলতে পারে না আমি কোন বেলা খাইছি কোন বেলা খাইনি। 5 কেজি চাল দিয়ে মাস চালাইতাম, আধা কেজি তেল দিয়ে পরিপূর্ণ মাস সেটা উঠাইতাম। 1 কেজি আলুতে 18টা আলু উঠছে, তাহলে কতটুক আলু, ওই 18 পিস আলু তুমি 18 দিন চালাইছি। এখন আপনারাই বুঝে দেখেন যে কি খাওয়া হয়েছে। কিন্তু যতই এই অভাব করছি দুঃখ করছি, এর মধ্যে আমার শাশুড়ি সবসময় আমার হাজব্যান্ডকে মানে তাগিদার উপর রাখতো, অফিসে গেলে বা কীভাবে কি যোগাযোগ করতে আমি যাই না, সে তার মতো করে তার সবসময় কুমন্ত্রণ, তার কুশিক্ষাগুলো যে তার প্রভাব করছে, সে নিজের প্রশান্তির জন্য আমার হাজব্যান্ডের সংসারের প্রতি খেয়াল, এখন যে 20 বছর ছিল আজও কি করছে, ওনারা আস্তে আস্তে কুফুরি করা শুরু করে, কুফুরি করতে করতে এক পর্যায়ে এমন করছে, আমার হাজব্যান্ডের সাথে উনি আমার কাছে আসলে ভালো লাগতো না, উনি যখন দূরে যেত আমার খুব খারাপ লাগতো, কষ্ট হতো, আর তার কথার ব্যাপারে কোনো কথাই বলা যাইতো না। সে শব্দ শুরু করার আগেই মারধর করার পরে শাশুড়ি এবার বলতো, এত মারে যাস না কে, কী দেখছো আমার ছেলের মধ্যে, এমনভাবে কথা বলতো যাতে আমি ঘৃণায় চলে যাই। কিন্তু সে যখন আমার প্রচণ্ড রকম মারতো, তখন তার চেহারার দিকে আসতে অসহায় তাকাই, তোমার মায়া লাগতো, আমার এত পরিমাণ খারাপ লাগতো তখন হাজব্যান্ডের জন্য। আর ভাবতাম যে কেন বুঝে না, আমি তো কোনো অপরাধ করি নেই, কেন মারতেছে। কিন্তু আমি তো জানতাম যে নিশ্চয়ই এমন কিছু বলা হয়েছে যাতে সে খেপানোর পরে সে আমাকে নির্যাতন করে। আর ঘরের স্ত্রীদের নির্যাতন করলে, ছেলের বউদের নির্যাতন করলে উনি মহিলা খুব খুশি, এবং সবাই ওই ফ্যামিলির এমন কোনো বউ নাই যে ঘরে আসার পরে ওনার নির্যাতন, ছেলেদের নির্যাতন না সহ্য করছে। পরবর্তীতে আমি শুধু অবাক বিস্ময়ে দেখতাম যে কেন করলো, কিসের জন্য করলো, আমি তো কিছু করিনি। পরবর্তীতে যখন রাতে ঘুমাতে যেতাম, আমার কাছে মাপ চাইতো আমার হাজব্যান্ড, দেখো আমি এরকম তোমার মারছি, তুমি না, আমি তো মানে আল্লাহর ভয় থাকতো ভিতরে যে স্বামী মারছে, মারুক, কিচ্ছু হইবে না, এরকম একটা শক্তি আছে, এই জন্য ইমোশনটা বেশি কাজ করছে। আসলে এটা যে আমার ছিল একদম বোকামি, আমি যে সহ্য করার ক্ষমতা ছিল সহ্য করছি। পরবর্তীতে সে আস্তে আস্তে কীভাবে গোল্লায় যাইতেছে, এবং আমি তার হাল শক্তভাবে ধরতেছি এবং শত্রু হইতেছি। সাথে থাকবেন, দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওটি দেখছেন, নিজে থেকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে তো আমার অন্তঃস্থল থেকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। সেই সাথে আল্লাহর দরবারে তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা সবাইকে বলি, আপনি একটা রাজ্যে ঢুকে গেছেন, সে রাজ্যে যদি আপনি যুদ্ধে কেউ ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দেয়, ওখান থেকে বের হয়ে আসবেন। যুদ্ধের ময়দান থেকে পালানোর কোনো রাস্তা নেই, সেটা ভীতু কাপুরুষতার লক্ষণ। আপনি টিকে থাকবেন।